সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর একটা মিশনে নামছে ইলিয়াস গং, সাংবাদিক ইলিয়াস গং, বাংলাদেশ থেকে যে পলাতক সাংবাদিক ইলিয়াস গং। আপনারা গতকালকে যারা তার ভিডিওটা দেখেছেন, আমি কিছু অংশ দেখাবো। একেবারে হতবাক হয়ে গেছি আমরা। জয়ের বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, বাংলাদেশের ঘরের ভেতরে খেলা শুরু হয়ে গেছে। আপনারা জানেন প্রত্যেকটা বস্তু বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা নেচার হোক বা মানুষ। আপনি কাউকে যতটা দেবেন ঠিক ততটাই ফেরত পাবেন। হ্যাঁ, আর ওই জন্য তো শুরুতেই আমি আপনাদের বলে দিতে চাই যে পাপ কোনোদিন বাপকে ছাড়িনি, তাই কখনো কাউকে ছাড়বে না। এটা ভেবে যদি আজ কেউ খুশি হয়ে থাকে যে আমি যা করছি সেটাকে তো কেউ থামানোর মতো কেউ নেই, মনে রাখবেন একদিন আপনিও এই জায়গাটায় থাকবেন না। যেটা হোক, সামাদ্দার কিভাবে বলতে শুরু করেছে আর বাংলাদেশের ঘরের ভেতরে কি হতে চলেছে মোটামুটি বুঝতে পারছেন। বিশেষ করে যখন ভারতের পতাকাকে অপমান করা হয় বাংলাদেশের ঘরের ভেতরে, তারপরে কিন্তু কলকাতায় পাল্টা রিটেলিয়েশন শুরু হয়ে গেছে। আর এটাকে দেখিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পিছনে ভীষণভাবে জ্বলছে। আমি বুঝে পাই না বাংলাদেশের বুদ্ধিজীবীগুলো, তারা বুদ্ধিজীবী কম, তারা কিন্তু ভারত বিরোধিতাকারী বেশি। যদিও অলমোস্ট বাংলাদেশি ভারতের সম্পর্কে যে ভাবনা চিন্তা বা মাইন্ডসেট রাখে সেটা তো এতটাই জঘন্য, যেটা আপনারা তাদের কমিউনিটি পোস্ট থেকে শুরু করে তাদের সোশ্যাল মিডিয়া জাস্ট কমেন্ট সেকশন গুলো একবার চেক করবেন, তাহলে বুঝতে পারবেন। বর্তমান সময়ে সেই দেশের কেউ যদি তাড়াতাড়ি ফেমাস হতে চায় বা কেউ যদি তাড়াতাড়ি উপরে উঠতে চায়, তার জন্য একটা সহজ পন্থা, সেটা হচ্ছে ভারত বিরোধিতা করো। ভারতের বিরুদ্ধে যত রকম এজেন্ডা প্রোপাগান্ডা আছে সমস্ত কিছু চালাও, তোমার র্যাঙ্ক তাড়াতাড়ি উপরে উঠে যাবে। সেটা মিডিয়া হোক, সেটা কোনো ইউটিউব চ্যানেল হোক, কোনো সোশ্যাল সাইট হোক, যে কোনো প্ল্যাটফর্মে। যেটা হোক, বাংলাদেশের ঘরের ভেতরে কিভাবে বাংলাদেশিদের অবস্থারও খারাপ হবে সেটা তো আপনারা সবটাই শুনবেন। তবে এই মুহূর্তে সামাদ্দা কি বলছে সেটা অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে শুনে নিন। কিন্তু এদেশের যারা সাধারণ মানুষ, ধর্মভীরু সাধারণ মানুষ এবং স্বল্প শিক্ষিত বা লেখাপড়া জানে না সহজ সরল মানুষ, এরা সবাই কিন্তু উত্তেজিত হয়েছে এবং এই ভিডিওটা লুফে নিয়েছে, তার প্রশংসা করতেছে সবাই। কিন্তু গতকালকে সেনাবাহিনীর বিরুদ্ধে যে একটা ভয়ঙ্কর মিশনে নামছে সাংবাদিক ইলিয়াস গংরা, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন। সংগ্রামী বন্ধুগণ, এ সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে আজকে জানাইতেছি। তার আগে জানাইনি, আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। গতকালকের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস গং প্রথম হেডিংটাই দিচ্ছে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা হামলা আক্রমণের জন্য বাংলাদেশে প্রস্তুত। তারা পুলিশ, সশস্ত্র পুলিশ, আর্মি এবং আওয়ামী লীগের লোকরা সশস্ত্রভাবে গেরিলা হামলা চালানোর জন্য প্রস্তুত এবং 1 তারিখেই এই দেশ ফানা ফিলা হয়ে যাবে। আজকে তো 30 তারিখ শেষ, এই আর কয়েক ঘন্টা পরে 1 তারিখ। আমরা এখানে বাংলাদেশে যারা বসবাস করতেছি, আচ্ছা আপনারা বলতে পারবেন কোথাও এরকম পরিবেশ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটার 1% সম্ভাবনা আছে? 1% ধরলাম, মানে 1%ও নাই। মানে ডাইরেক্ট এই সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়ে দিছে যে এই 1 তারিখে দেশে সশস্ত্র সংগ্রাম শুরু হবে, সশস্ত্র হামলা শুরু হবে। এই যে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি, আপনারা একটু দেখেও নিয়েন। এ হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, সেই ভিডিওতে বলছে আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল হল বর্তমান যিনি আইন উপদেষ্টা, উনি হলেন ভারতের গুপ্তচর এবং 5ই আগস্টের আগে 3 দিন সে আর্মিতে ছিল, আর্মি ক্যান্টনমেন্টে ছিল এবং ভারতের রয়ের যারা এজেন্ট আছে তাদেরকে নিয়ে সে ওখানে 3 দিন ধরে বৈঠক করছে। সে প্রধান উপদেষ্টা হইতে চাইছিল, কিন্তু সমন্বয়কদের কারণে হইতে পারে নাই। ভারত তাকে প্রধান উপদেষ্টা বানাইতে চাইছিল, হইতে পারে নাই, উনি আইন উপদেষ্টা হয়েছে। আজকে উনি প্রতিক্রিয়া দিচ্ছে
উনি বলছে যে এইটার কোনো উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, অল্প শোকে কাতর অধিক শোকে পাতর। এই গেল দুইটা, এর আজগুবি কাহিনী দেখেন দুই। এবার আসেন 3 নম্বর, সেনাবাহিনীকে নিয়ে কালকে যে মারাত্মক ভিডিওটা করেছে দেখেন। দেশের এই সংকটময় মুহূর্তে একটা দেশের, ধরেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতীক হলো এই সেনাবাহিনী, আমাদের গর্বের এই সেনাবাহিনী। এই দেশে যদি কিছু ভারত করতে চায়, বহির্রাষ্ট্র কেউ করতে চায়, তাহলে এই দেশটাকে সেভ করবে বা রক্ষা করবে কে? সেনাবাহিনী। তো সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আর এজন্যই তো একটা রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী শক্তিশালী বাহিনী গঠন করে রাখে। দেখেন এই 5ই আগস্টের বিপ্লবে আমাদের সেনাবাহিনী যদি সমর্থন না দিত, সম্ভব হইতো এই গণ অভ্যুত্থান করা সম্ভব হইতো? শেখ হাসিনা পালাইয়া যেত? চাইতো না। তাহলে সেনাবাহিনী প্রধান প্রশংসা পাওয়ার যোগ্য জনগণের, এবং সেনাবাহিনী জনগণের ভালোবাসা পাওয়ার যোগ্য তারা। কিন্তু দেখেন সেই সেনাবাহিনীকে নিয়ে গতকালকে যে মারাত্মক একটা ভিডিও ছাড়ছে ভাই, সেই ভিডিওতে দেখানো হয়েছে সেনাবাহিনীর অনেক জেনারেলের নাম নিছে, ব্রিগেডিয়ারের নাম নিছে, কর্নেলের নাম নিছে, টোটাল সেনাবাহিনীরই সে অসংখ্য জেনারেল টেনারেল ডিজিএফআই প্রধান সহ সকলের নাম নিয়ে জিওসি টিওসি বলতেছে এরা ছিল গণহত্যাকারী, এরা ছাত্রদের হত্যা করেছে, এরা গুম করেছে, এরা খুন করেছে। আর কোনো ডকুমেন্টস কিন্তু দেয় নাই। ডকুমেন্টস কি দিছে? ওই যে সেনাবাহিনী মুভ করতেছে যে 5 তারিখে, বা বিভিন্ন জায়গায় গেছে, নামছে, উঠছে, ঘুরে ফিরে সেই ছবিগুলোই দেখাইছে। ঘুরে ফিরে দেখেন আপনারা একটু, ঘুরে ফিরে এই ছবিগুলো দেখাইছে, কিন্তু মারাত্মক সব বয়ান করছে এটার ভিতরে, মারাত্মক মারাত্মক বয়ান করছে যে সেনাবাহিনীর। এই দেখেন একটু দেখেন, সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকে কথাগুলো বলছি। হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে 2-1টি বাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। এখানে সাংবাদিক ইলিয়াস বলল, শুনলেন কি, যে সকল ব্যাটালিয়নের জিওসি কমান্ডিং অফিসার যিনি, উনি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এবং এই ভিডিওতে দেখাইছে যে কিভাবে তারা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। তাহলে কিভাবে এই গণ অভ্যুত্থানটা সফল হইল? বলে কিভাবে গণ সফল হইল? এই একটা শুনলেন যে সকল জিওসি, বুঝেন তো, সব কমান্ডিং অফিসার ছাত্র অভ্যুত্থানের বিপক্ষে ছিল এবং তারা হত্যা করেছে ছাত্রদেরকে। গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় আলো কম কেন? সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফ্যান্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যা। বলেন এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী
ছাত্রদের উপরে বিভৎস দমন পীড়ন চালাইছে, যে বলল ইলিয়াস, এ কথাটা কি সত্য? আমরা তো দেখি না ভাই যে কোথাও সেনাবাহিনী দমন পীড়ন চালাইছে ছাত্রদের উপরে। এবং সে এই ভিডিওতে দেখাই দিচ্ছে, ছবি কিন্তু এগুলাই, কোথায় নামতেছে, উঠতেছে, যাইতেছে, কিন্তু বলতেছে যে সেনাবাহিনী বেশি গণহত্যা চালাইছে এখানে। এবং তার এই ভিডিওতে কম করে হইলে 50 জন জেনারেল, ব্রিগেডিয়ার, জিওসি, ক্যাপ্টেন বা মেজর, এই ধরনের লোককে সে ইঙ্গিত করছে এবং ডাইরেক্ট ছবি দেখে নাম দেখাই দিচ্ছে যে এদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এবার চিন্তা করেন, দেশের এই ভয়াবহ এখন একটা সংকট কাল চলতেছে, এই সংকট কালে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের একটা আজগুবি একটা ভিডিও। কারণ সে জানে যে এদেশের সাধারণ মানুষকে বোকা বানাইতে তেমন বেশি কিছু করা লাগে না। ও ক্ষোভ পাইতে থাকে যে কোন ভিডিওটা কিভাবে করলে সাধারণ জনগণ খাবে। কারণ এই সেনাবাহিনীগুলো তো আমাদের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী না এগুলো, কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিচ্ছে ভারতের, যে এগুলো সব হলো ভারতের এজেন্ট। আর এই ট্যাগ দিলে পারে, কিন্তু ভারতের ট্যাগ দিয়ে দিছে। এখন তার কমেন্ট বক্সে দিয়ে দেখেন অসংখ্য তাকে ধন্যবাদ জানাইছে। কি জানাইছে? এদেশের সাহসী সন্তান, কৃতি পুরুষ, এই পুরুষ, এই পুরুষ জানাইছে। কিন্তু আপনারা জানেন না যে এই একটা ভিডিওর কারণে কত বড় সর্বনাশ হইতে পারে এই দেশটার। সে পুরা সেনাবাহিনীর একেবারে সেনা প্রধান থেকে নিম্ন পর্যন্ত সারা দেশের সবখানে মানে একেবারে আজগুবি আজগুবি কাহিনী তৈরি সেনাবাহিনীর ভিতরে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সে সুনির্দিষ্টভাবে কারো এজেন্ডা বাস্তবায়িত করতেছে। আর ক্ষমতা ছিল বাংলাদেশে থাকলে পারে সে এই ভিডিওটা করতে পারত। সে নিরাপদ দূরত্বে আছে আমেরিকায়, আর ওর সাথে আছে হলো পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে। তারা বিপ্লবে অংশগ্রহণ করছে, আপনারা দেখছেন। তখনও কিন্তু তারা এরকম নিরাপদ দূরত্বে থেকেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা এইসব ভিডিও করছে। কিন্তু শেখ হাসিনার 5ই আগস্ট পর্যন্ত যা করছে এর জন্য তাদেরকে ধন্যবাদ, আমরা দেশবাসী ধন্যবাদ দিতে পারি, আমরাও স্যালুট দিতে পারি। 5 তারিখ পর থেকে যা করতেছে, অবিলম্বে এদের বিরুদ্ধে, পিনাকির বিরুদ্ধে আর ইলিয়াসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা না করলে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। কারণ বিগত শেখ হাসিনার আমলে তারা এই অভ্যুত্থানের পক্ষে কথা বলার কারণে এদেশে তাদের অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে। দেখেন না, পিনাকি ফ্রান্সে বসে গরু জবাই করে, টাকা পাঠায়, প্রথম আলোর সামনে গরু জবাই করে, ডেইলি স্টারের সামনে নামাজ পড়ায়, ওই ইউনুস আমাদের প্রধান উপদেষ্টারে গালাগালি করে। এগুলো হলো সব না পাওয়ার বেদনা। এখন না পাওয়ার এই যে বেদনা, এটা কিন্তু আমাদের দেশের এই সাধারণ মানুষগুলো বুঝে না রে ভাই। আমরা বুঝতেছি, আমরা পিঠ চাপড়াইতেছি যে একটু সর্বনাশ করতেছে দেশের। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকম একটা আজগুবি। আপনি যদি এই সেনাবাহিনীর 50 জন জেনারেল এখন বিচার দাবি করে বসেন, কে বিচার করবে? কে গ্রেপ্তার করবে তাদের? কেন করবে? এই সরকারের কি সেই ক্ষমতা আছে? আর ও যেগুলো বলছে এগুলো তো সেনাবাহিনী করে নাই। অদ্ভুত করবার একটা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকারও 50 জন জেনারেলের বিচার করতে গেলে তাকে ক্ষমতা ছাইড়ে দিতে হয়। আর এই সব ইলিয়াস মিলিয়াস কোথাকার ইউটিউব না এলে তো কেউ চিনত না তাদেরকে।
উনি 40-50 জন জেনারেল মেনারেলের নাম যে বলছে এদের গ্রেপ্তার করতে হবে, এদেরকে বিচার করতে হবে, এরা ছাত্র হত্যা করছে। সেনাবাহিনীর মধ্যে একটা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে না তারা? এখন আসেন কেন করতেছে এটা, এটাও আমি এই ভিডিওতে বলে দিই। তারা যে 5 বছর 4 বছর 5 বছর তারা আমেরিকায় থেকে বা ফ্রান্সে থেকে যে কার্যক্রম চালাইছে, গণঅভ্যুত্থানের পক্ষে চালাইছে, শেখ হাসিনা সরকারের বিপক্ষে, এর জন্য তো ধন্যবাদ দিলামই। কিন্তু বিপ্লবের পরে পিনাকি ভট্টাচার্য চাইছিল স্বাস্থ্যমন্ত্রী হইতে, আর সাংবাদিক ইলিয়াস বাংলাদেশ ত্যাগ করার আগে 21শে টেলিভিশনের সে রিপোর্টার ছিল, একটা প্রোগ্রাম করত। ইলিয়াসের অনেক ভিডিও আছে, দেখেন, সে অনেক ভিডিওতে বলছে যে যেদিনকে হাসিনা বিদায় নিবে, এই সরকার বিদায় নিবে, তার পরের দিনই যে সে 21শে টেলিভিশন দখল করবে। কারণ 21শে টেলিভিশনটা সালাম সাবরে জেলে দিয়া অন্য লোকে দখল করে নিয়ে গেছিল, অর্থাৎ ওই সরকারের লোকজনই নিয়ে গেছিল। সে অসংখ্য ভিডিওতে বলছে যে যেদিন সরকার পতন হবে পরের দিন যে ও 21শে টেলিভিশনের দখল নিবে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা করতে পারে নাই সে। এই সরকারও অনেক বুঝে শুনে চলতেছে যে এখনই দখল মখল না করে নির্বাচিত সরবরাহ আসুক। ইলিয়াস অনেক লবিং করছে দেশে এসে 21শে টেলিভিশনটা নেওয়ার জন্য, সে ব্যর্থ হয়েছে। পিনাকি অনেক লবিং করছে, দেখেন, ওর অনেক ভিডিওতে নিজে বলছে সে স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য। এই দুইজন যখন না পারছে, এখন তারা ডাইরেক্ট এই সরকারের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আসিফ নজরুল থেকে এই সরকার, পুরো সরকার এই ভারতের গুপ্তচর বানিয়ে ফেলছে এরা, না পাওয়ার বেদনা থেকে। তাই একটা কথা বলে থাকি, বিপ্লব করার পরে অনেক বিপ্লবীকে কিন্তু মাইরে ফেলতে হয়। কেন? তারা অতি বিপ্লবী হয়ে যায়, তারা ধরাকে সরা জ্ঞান করে, আবার অনেকে প্রতি বিপ্লবী হয়ে যায়। কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেখানে বিপ্লব হয়েছে, এইসব বিপ্লবীদের কিন্তু মাইরে ফেলে। এখন এই যে অতি বিপ্লবী দুইজন হয়ে গেছে, কিন্তু দুইজন আর কয়েকজন আছে তাদের সাথে, এটা না পাওয়ার বেদনার থেকে তারা এই বিপ্লব করার পরে বা অভ্যুত্থান করার পরে যারা সামনের সারিতে থাকে, এদের মধ্যে অনেকে না পাওয়ার বেদনায় তখন তারা ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন তাদের মাইরে না ফেললে কোনো উপায় থাকে না। এটা পৃথিবীর বহুত রাষ্ট্রে আছে এটা। এখন যদি এই দেশকে বাঁচিতে চান যে আমরা গণতন্ত্রের পথে ফিরে যাব, নৈরাজ্য, যুদ্ধ, সংঘাত চাব না, তাহলে এই পিনাকি গং আর হলো এই ইলিয়াস গংকে থামাইতে হবে। যারা আমার এই ভিডিও দেখবেন সবাইকে অনুরোধ করবো বিষয়টা ভাইবে দেখবেন এবং এই দুইটাকে থামানোর জন্য ব্যবস্থা করবে। সরকারের কাছে আহ্বান জানাই আর জনগণকে আহ্বান জানাই, এদের ভিডিও এখন আর দেখেন না। সবাই দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দিন, আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে। সবাইকে বিপ্লবী অভিনন্দন। ইনকলাব জিন্দাবাদ, লাল সালাম। বন্ধুরা, যদি ভিডিওটিকে এতদূর পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে মোটামুটি বুঝে গেছেন বাংলাদেশের ঘরের ভেতরে কি হতে শুরু হয়েছে। আর আজ 1 তারিখ, মোটামুটি আজ থেকে শুরু হয়ে গেছে। যদিও আপনাদের আগে বলেছিলাম বাংলাদেশের ঘরের ভেতরে যেভাবে সনাতন ধর্মী ব্যক্তিদের উপর টুপি দাঁড়িয়ে রাখা ইসলাম পড়া গ্রহণকারী টেররিস্টগুলো অত্যাচার শুরু করেছে, সেটা সবকিছু সহ্যসীমা লেভেলের বাইরে চলে যাচ্ছে। এমনকি বেসিক্যালি কয়েকটা জায়গায় সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ উঠে এসেছে যেখানে টুপি দাঁড়িয়ে রাখা ইসলাম পড়া গ্রহণকারী টেররিস্টগুলো হিন্দু মহিলাদের গণধর্ষণ, বাড়িঘর ভাঙচুর, লুণ্ঠন, জোর জবরদস্তি, সেখানে হিন্দুদের যে সমস্ত মন্দিরগুলো আছে, উপাসনালয়গুলো আছে, সেই সমস্ত জায়গাকে তছনছ করে দেওয়া। আমি এর উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছি। যেটা হোক বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? এখনো কি আপনারা বাংলাদেশিকে ভাই ভাববেন বা বাংলাদেশিকে বন্ধু ভাববেন? দেখুন, আমি তো প্রথম থেকে বলি, ইসলাম আর বাংলাদেশি পাকিস্তানি কখনো এরা ভারতের বন্ধু হতে পারে না। কেননা ইসলাম কখনো ভরসার যোগ্য নয়, আর বাংলাদেশি আর পাকিস্তানিরা কখনো এরা মানুষ হিসাবে স্বীকৃতি নয়, কেননা এদের রক্তে রয়েছে গাদ্দারি।